তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন ভেক্টরের ডট প্রোডাক্টের লাস্ট কেস দেখব, যেটাকে আমি আলাদাভাবে আলোচনা করতে চাইছি। কারণ এই কেসটা একটু ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট না, এই জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন ছিল, কারণ এটা নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। তো এটা অনেকটা ইজি, মানে ম্যাথ করা ইজি, বাট এটার ভিতরের কাহিনী একটু বুঝতে যাবো, এই জন্য এটাকে আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি এটা নিয়ে। এখানে যে দুইটা টপিক আলোচনা করবো, এই টপিক দুইটা একটু অবহেলিত বাট ইম্পর্টেন্ট। তো কেস নাম্বার 6, সেটা আমরা গত লেকচারে 5টা কেস দেখছি, আজকে 6 নম্বর কেস, এটাই লাস্ট কেস। এটা অভিক্ষেপ নির্ণয় ডট প্রোডাক্ট ইউজ হয়। ওকে, তো আমরা নতুন একটা টার্ম পাইলাম, নতুন টার্ম না, এটা তোমরা অনেক আগে থেকেই জানো, সেটা অভিক্ষেপ বা প্রজেকশন। আর আরেকটা টার্ম আছে আমাদের কাছে, সেটা কম্পোনেন্ট বা উপাংশ। তো অনেকে এই দুটো জিনিসকে একই জিনিস ভাবে, কিন্তু আসলে এরা একই না। আজকে এদের ভিতরে পার্থক্য আমরা এটা বুঝবো, পার্থক্যটা আমরা বুঝবো, সেটা প্রজেকশন বা অভিক্ষেপ এবং কম্পোনেন্ট উপাংশের মধ্যে পার্থক্য কি। তো কেউ কেউ বলে, যেমন আমিও আগে ভাবতাম যে হয়তো উপাংশ ভেক্টর রাশি, অভিক্ষেপ স্কেলার। তো মানুষ এটা বলে যে এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। এটা পুরো ভুল কনসেপ্ট। প্রজেকশন মানে অভিক্ষেপ, এটা ভেক্টর হইতে পারে, স্কেলার হইতে পারে। উপাংশ বা কম্পোনেন্ট ভেক্টর হইতে পারে, স্কেলার। যদি বলা হয় মান তাহলে স্কেলার, যদি বলা হয় ভেক্টর তাহলে ভেক্টর। মানে যদি ভেক্টর জানতে চাই তাহলে ভেক্টর, যদি মান জানতে চাই তাহলে মান বলবা। তেমনি অভিক্ষেপের যদি বলো প্রজেকশন, তাহলে শুধু মান। প্রজেকশন ভেক্টর বললে প্রজেকশন ভেক্টর, মানে যেটা চাবে ওইটাই। এটা মান, দুইটাই তোমার ভেক্টর হইতে পারে, স্কেলার হইতে পারে, এরকম কোনো কথা নাই যে এটা ভেক্টর হইতে হবে, এটা স্কেলার হইতে হবে। তো এইটা ফার্স্ট অফ অল এই মিসকনসেপ্ট অনেকের আছে, যে একটা ভেক্টর একটা স্কেলার। আসলে এরকম কিছুই না। তো আমরা এর পার্থক্যটা বোঝার ট্রাই করব। ফার্স্টে আমরা প্রজেকশনটা বোঝার ট্রাই করি। প্রজেকশন কি? প্রজেকশন হইলো, আমার একটা ভেক্টর আছে, এটা ধরো আমার এটা ভেক্টর ইউ, আর একটা ভেক্টর আছে ভি। ভি, তো প্রজেকশন কিছু না। প্রজেকশন একটা ভেক্টরের অন্য কোনো ভেক্টরের উপরে যে ছায়াটা। এখন এই ছায়াটা কেমন হবে? এখান থেকে আমি এইটার উপরে একটা লম্ব অঙ্কন করলে যে অংশটুকু পাবো, এটাই এর প্রজেকশন। এইটাই। তাহলে এই যে ভেক্টরটা পাচ্ছি, হ্যাঁ, এটা ইউ প্রজেকশন ভেক্টর, মানে ইউ এর অভিক্ষেপ ভেক্টর, যেটা এটা, এই যে এইটুকু লম্ব অঙ্কন করে আমরা যে ছায়াটা পাইলাম, এটা আমার প্রজেকশন ভেক্টর। ওকে, এখন উপাংশর কাহিনী উপাংশ আমার এমন একটা জিনিস, ধরো একটা ভেক্টর আর, আমি সামান্তরিক বিধি যে আর কে দুইটা ভেক্টর ভাগ করে নিলাম, ইউ ভি। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তাহলে এই ইউ এবং ভি, এটা একটা সামান্তরিক, এর দুই বাহু, এবং আর এদের লব্ধি। তার মানে আমি বলতে পারি আর এর দুইটা উপাংশ ইউ আর ভি। তো একটা ভেক্টরকে আমরা অসংখ্য উপাংশে ভাগ করতে পারি, প্রত্যেকটা ডাইমেনশনে একটা উপাংশ নিতে পারি। আর একটা ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ জাস্ট একটাই হয় ওই ভেক্টরের উপর। হ্যাঁ, তাহলে উপাংশ বললে একটা ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে, কিন্তু একটা ভেক্টরের অভিক্ষেপ একটাই হবে, সেটা অন্য ভেক্টর বরাবর। এই যে, তো কনসেপ্ট এটা যে আমার অভিক্ষেপ এইটা আর উপাংশ এইটা। এখন কখনো কখনো এরা দুজন সেম হয়, এই জন্য আমাদের মানে কনফিউশনটা তৈরি হয়, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে সেমই দেখবো, এই জন্য আমাদের মূলত কনফিউশন তৈরি হবে। তো কখন এরা সেম হয়? যখন আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম নিই। এটা দেখো, এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায় অভিক্ষেপ ও
এই যে এইটাতে একই হওয়ার কারণে আমাদের কনফিউশনটা লাগে যে উপাংশ আর অভিক্ষেপ মনে হয় সেম জিনিস, আসলে উপাংশ আর অভিক্ষেপ সেম জিনিস না। তো এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থার জিনিসটা একটু বোঝার ট্রাই করি। ধরো আমি একটু এখানেই ড্র করি। ধরো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, হ্যাঁ, এটা আমার একটা ভেক্টর। এখন এই ভেক্টরটার এক্স অক্ষের দিকে যে অভিক্ষেপটা এইটা, হ্যাঁ, এটা আর ভেক্টর। এখন আর এর এক্স অক্ষ বরাবর প্রজেকশন, হ্যাঁ, এইটা কি আর এর এক্স অক্ষের উপাংশ না? কারণ আমরা এই দুইটা মধ্যবর্তী, এই দুইটা হচ্ছে 90 ডিগ্রি হওয়াতে আমি এইটাকে আর এক্স বলতে পারি আর এটাকে আর ওয়াই বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আর এর এক্স অক্ষের পজিশন যেটা, সেটা হচ্ছে আর এর এক্স অক্ষের উপাংশের সমান হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার উপাংশ আর অভিক্ষেপ সমান হচ্ছে, কিন্তু সর্বদা সমান হবে না। যেমন আরেকটা এক্সাম্পল দেখবো যেখানে সমান হবে না। আপাতত দেখলাম যে এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায় উপাংশ অভিক্ষেপ একই হচ্ছে। তো আমার দেখানো যে একটু বোর্ডটা মুছতে হবে। ধরো আমার এটা আছে একটা ভেক্টর ইউ, এটা একটা ভেক্টর ভি, হ্যাঁ, আর একটা ভেক্টর আছে আমাদের আর। তো আমি যদি বলি যে আর এর ইউ বরাবর পজিশন কত, তো এখান থেকে আমার লম্ব নিতে হবে। লম্ব নিলে এই যে এইটুকু হচ্ছে পজিশন। আর এর ভি বরাবর পজিশন কত, এখান থেকে আমার এটার উপরে লম্ব নিতে হবে। তাহলে এটা হচ্ছে আর এর, এই যে পুরোটা এটা হচ্ছে আর এর প্রজেকশন ভি এর বরাবর, হ্যাঁ, আর এটা হচ্ছে আর এর প্রজেকশন ইউ বরাবর দিলাম, হ্যাঁ, এটার এটা। তাহলে আমার এই ভেক্টরটা কি আর এর পজিশন ভি বরাবর, এটা হচ্ছে আমার আর এর পজিশন ইউ বরাবর। এখন দেখো আমি যদি বলি যে আমার আর ইকুয়ালস টু আর পিইউ প্লাস আর পিভি, এটা কি হবে? এটা আমার পুরোটাই ভুল। কারণ এই দুইটা যোগ করলে আমি আর পাচ্ছি না। আমি কিভাবে বুঝবো এই দুইটা যোগ করলে আর পাচ্ছি না? এটা দেখাই। আমার সামান্তরিক বিধি বলে একটা জিনিস আছে। আমার যদি এই দুইটাকে আমি যোগ করি তাহলে এই দুইটা লব্ধি হবে কেমন? এই যে এইটা হচ্ছে তোমার আর পিইউ প্লাস আর পিভি এর যোগফল, হ্যাঁ, যেটা আর থেকে দেখছো কত বড় হচ্ছে, হ্যাঁ। তো এটা কি আরেক, এই দুটাকে যোগ করলে কি আর পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তার মানে এই দুইটার উপাংশ না। তাহলে এই দুইটা কি, এই দুইটার অভিক্ষেপ। এখন আমি যদি বলি যে আর এর উপাংশ করো, তো হ্যাঁ আমি আর এর উপাংশ যে কোনো দিকে থাকতে পারে। আমি যদি এই দিক এবং এই দিক উপাংশ বের করতে চাই, ওইটাও আমরা দেখবো যে দুইটা নির্দিষ্ট দিকে কিভাবে উপাংশ বের করে, পরের টপিকে দেখবো। তো আমি কি করতে পারি, এখানে একটা সামান্তরিক কথা চিন্তা করতে পারি যে এটা আমার একটা সামান্তরিক, এই যে এটা এটা এটাকে আমি বলতে পারি আর এর ইউ বরাবর উপাংশ আর এর ভি বরাবর উপাংশ। এই দুটো যোগ করলে আমি আর পাচ্ছি। এই যে আমার এই যে এটা হচ্ছে আমার আর ভেক্টরটা, হ্যাঁ। তাহলে আমি কি বলতে পারতেছি, আর ইকুয়ালস টু আর ইউ প্লাস আর ভি, হ্যাঁ, এটা আমার ঠিক, হ্যাঁ। তাহলে এই দুইটা হচ্ছে আর ইউ অ্যান্ড আর ভি, এরা কি আমার কম্পোনেন্ট। কারণ কি এটা যোগ করে আমি আর ভেক্টরটা পাইছি। আর আর পিইউ অ্যান্ড আর পিভি, এরা কি আমার প্রজেকশন। কারণ কি এরা, এদেরকে কিভাবে পাইছি, ইউ ভেক্টর বরাবর আর এর লম্ব অঙ্কন করছি, লম্ব অঙ্কন করে আমরা এই যে ছায়াটা পাচ্ছি, এটাই সেম কাজ আমরা ভি ভেক্টর বরাবরও করছি, এটা পাচ্ছি। তাইলে এখন আমরা বুঝতে পারতেছি যে উপাংশ এবং অভিক্ষেপ সেম না। জাস্ট তোমার যখন কোঅর্ডিনেট সিস্টেম হয়, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম হয়, মানে যে লম্ব অক্ষ, মানে যখন মধ্যবর্তী কোন কাইন্ড অফ 90 ডিগ্রি হয়, তখন হচ্ছে উপাংশ আর অভিক্ষেপ একই হয়। তো এই জন্য আমাদের যত মিসকনসেপশন তৈরি হয়, ঠিক আছে। তো মিশাইলাম,
এটা ছিল তোমার উপাংশ আর অভিক্ষেপের গল্প। তো আমরা কইছিলাম, আমরা কেস 6 ছিলাম। কেস 6 কি ছিল? অভিক্ষেপ নির্ণয়। ওকে, তো ধরো আমার একটা ভেক্টর আছে, এটা এ ভেক্টর, একটা ভেক্টর আছে ধরো হচ্ছে বি ভেক্টর। তো আমাকে যদি বলে বি এর দিকে এ এর অভিক্ষেপ নির্ণয় করো, তার মানে কি বি থেকে, সরি হ্যাঁ, বি এর দিকে এ এর অভিক্ষেপ, তার মানে এ থেকে বি এর উপরে একটা লম্ব অঙ্কন করব, করলে এই যে জি মানটা পাইলাম, এটা হচ্ছে আমার এর প্রজেকশন বি এর দিকে। হ্যাঁ, এর প্রজেকশন বি এর দিকে, তাই না? এ প্রজেকশন ভেক্টর এটা আমার, বা আমি এখানে এটা ছোট নিতাম, এটা যদি বড়ও নিতাম, এটা যদি ছোট নিতাম, এটা এ, এটা বি, তো এই যে এই ভেক্টরটা হচ্ছে আমার এ প্রজেকশন ভেক্টর। হ্যাঁ, তো এইভাবে বের আচ্ছা, এখন এটা বের করার বুদ্ধি কি? তো আমার এটা তো ভেক্টর, অভিক্ষেপ ভেক্টর, এটা নির্ণয় করতে হবে। তো এটা বের করার বুদ্ধি হচ্ছে আমি এক কাজ করতে পারি, ডট গুণ, অবশ্যই ডট গুণ ফল ইউজ করবো যদি অ্যাপ্লিকেশন অফ ডট প্রয়োগ করতেছি। তো এ ডট বি যদি আমি করি, তাহলে আমার কি এ বি কস থিটা। আচ্ছা, একটা জিনিস, আমার এই সমকোণী ত্রিভুজটার কথা চিন্তা করি, যদি করি এটা যদি আমার থিটা হয়, তাইলে আমি কি এটাকে লম্ব এবং এটাকে ভূমি এবং এটাকে অতিভুজ চিন্তা করতে পারি? পারি। এই যে এটা হচ্ছে আমার ভূমির মান, এই যে এটুকু হচ্ছে আমার এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, এই ত্রিভুজটার কথা চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে আমার ভূমি। হ্যাঁ, তাহলে এখানে আমি বলতে পারি আমার ভূমির মান কত হবে? আমার ভূমির মান, আমরা কি জানি ত্রিভুজের ভূমি সমান সমান কি হয়? অতিভুজ cos থিটা। এটা যদি থিটা হয়, তাহলে অতিভুজ কত? a cos থিটা হচ্ছে আমার ভূমির মানটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে মান হইলে তো হবে না, আমাদের ভেক্টরটা দরকার। এখন এই ভেক্টর পাওয়ার জন্য আমরা এই ভেক্টরের মান জানি, জাস্ট দিকের গুণ করে দেবো এর সাথে, এর সাথে আমি একটা কি করতে পারি, এই মানের সাথে একটা বি এর একক ভেক্টর গুণ করে দিলাম, তাইলে এটা হচ্ছে আমার অভিক্ষেপের মান। হ্যাঁ, তাহলে a cos থিটা বি ক্যাপ। তাহলে আমার এখানে এ ভেক্টরের বি ভেক্টরের উপর প্রজেকশন মানে কি? আমার হচ্ছে a cos থিটা। তাহলে আমি এখানে লিখি বি ভেক্টর এর উপর এ এর অভিক্ষেপ। এখন অভিক্ষেপ যদি ভেক্টর চাই, তাহলে ভেক্টর যদি কিছু না বলে, যদি শুধু অভিক্ষেপের মান বলে, আচ্ছা অভিক্ষেপ বলছে, তার মানে আমি ধরে নিলাম ভেক্টর, লিখেই দিলাম। এগুলো হচ্ছে আসলে কোশ্চেনে ক্লিয়ার করে দিবে দিবে সাধারণত। বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ ভেক্টর কেমন হবে? তাহলে আমার কি হবে? অভিক্ষেপ ভেক্টর কত হচ্ছে? এ cos থিটা বি ক্যাপ, বি ক্যাপ মানে বি এর একক ভেক্টর। এখন এ cos থিটাকে আবার এইভাবে লেখা যায়, এ cos থিটা সমান সমান এটা লেখা যায় এ, লিখতে পাচ্ছি আশা করি, ডট বি বাই এ ডট বি বাই বি, এটা। আর এখানে তো বি ক্যাপ আসি, বি ক্যাপ হচ্ছে বি এর একক ভেক্টর। তো এইভাবে আমরা হচ্ছে অভিক্ষেপ ভেক্টর বের করব। এই ছিল আমাদের অভিক্ষেপ ভেক্টর নির্ণয়ের পদ্ধতি। তো একটা ম্যাথ দেখি, দেখাইতে পারলে ভালো হয়, একটা ম্যাথ। হুম, কোশ্চেনটা এমন, সেটা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ভেক্টরের উপর i ক্যাপ j ক্যাপ প্লাস k ক্যাপ ভেক্টরের
ভেক্টর টি এবারটা তোমরা একটু ট্রাই করো। তো আমার একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের অভিক্ষেপ ভেক্টর নির্ণয় করতে বলছে। তো আমি এটাকে ধরলাম আমার এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। তো আমার এই বি ভেক্টরের উপর এ ভেক্টর, তার মানে এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, তার মানে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ভেক্টর যেটা হচ্ছে অভিক্ষেপ ভেক্টর এ প্রজেকশন। হ্যাঁ, তাহলে আমি অভিক্ষেপ ভেক্টরটা যদি করতে চাই এ প্রজেকশন, সেটা কি হবে এ cos থিটা বি হ্যাট। এই cos থিটার মান কি, আমার যেহেতু কোশ্চেন থিটার মান দেওয়া নাই, তাহলে আমার এইভাবে করতে হবে এ ডট বি বাই বি বি হ্যাট। তাহলে এ ডট বি কত আসবে 4 প্লাস 3 প্লাস 5, এটা হচ্ছে এ ডট বির মান। নিচে বি এর মান কত আসবে, এটা আমার বি, তাই না, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। হ্যাঁ, আর বি একক ভেক্টর কত হবে, এটা হচ্ছে বি একক ভেক্টর। হ্যাঁ, তাহলে 4 3 4 7 12 বাই 0 25 50 5 root 2 4 I cap plus 3 j cap plus 5 k cap by 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা হচ্ছে এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ ভেক্টরটা। হ্যাঁ, একদম ইজি ছিল। এখন আরেকটা ম্যাথ করি। তো কোশ্চেনটা হচ্ছে 4 I cap plus 3 j cap plus 5 k cap ভেক্টরের লম্ব দিকে ভেক্টরের তো বলছে এত ভেক্টরের লম্ব দিকে এত ভেক্টরের উপাংশটি নির্ণয় করো। এটা ভেক্টরের লম্ব দিকে এটা ভেক্টরের উপাংশটি নির্ণয় করো। ওকে, তো সলিউশন যদি ট্রাই করি, এটাকে আমি ধরো হচ্ছে বি ভেক্টর ধরলাম, এটা আমি এ ভেক্টর ধরলাম। তো আমার ধরো এটা আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর। তাহলে এই ভেক্টরটার লম্ব দিকে এই ভেক্টরের উপাংশ। ওকে, যেহেতু এখানে উপাংশ বলছে, তার মানে আমি যদি অভিক্ষেপ দিয়ে করতে চাই, তাহলে আমার কোনগুলাকে কি অক্ষগুলাকে 90 ডিগ্রিতে ধরতে হবে। তার মানে এটা বি, আর বি এর লম্ব দিক কোনটা, এটা বি, এটাকে আমি বলতেছি বি পারপেন্ডিকুলার ভেক্টর। হ্যাঁ, বি এর লম্ব দিকে 90 ডিগ্রি হয়ে গেছে, উপাংশ যেহেতু বলছে। এখন 90 ডিগ্রি হওয়াতে আমাদের একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমার উপাংশ আর অভিক্ষেপ সেম হচ্ছে। এখন যদি আমি চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আমার অভিক্ষেপ, এই অভিক্ষেপটাই হচ্ছে বি এর দিকে এর উপাংশ, তাহলে এইটাই হচ্ছে বি এর দিকে এ এর উপাংশ, মানে এর প্রজেকশন যেটা, এটা হচ্ছে এখন উপাংশ হয়েছে। আর এই যে ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে এটাকে বি পারপেন্ডিকুলার বললাম, এটা হচ্ছে বি এর লম্ব দিকে এর উপাংশ। ওকে, তো এখন এই যে অভিক্ষেপটা, এটা তো আমার বের করতে হবে, কিন্তু এইটা কিভাবে বের করবো, কনসেপ্টটা কি বুঝছো? দেখো আমার কোশ্চেনে বলছে যে বি এর লম্ব দিকে, বি ভেক্টরের লম্ব দিকে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো এখন উপাংশ বলাতে আমরা হচ্ছে এটাকে কি করছি, 90 ডিগ্রি ধরে নিছি, মানে যেহেতু উপাংশ বলছে আবার লম্ব দিকে বলছে, তো লম্ব দিকটা আট করছি। এখন লম্ব দিকে যদি এর উপাংশ বের করতে চাই,
তাহলে আমাদের একটা সুবিধা কি হচ্ছে, আমি এটাকে হচ্ছে এই উপাংশটাকে আমি হচ্ছে অভিক্ষেপ ধরে নিয়ে দিতে পারতেছি, উপাংশের অভিক্ষেপ সেম হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে কোণ। এখন আমার একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে এটা অ্যাপ্লাই করতে পারি, এ ভেক্টর ইকুয়ালস টু এ পি ভেক্টর, মানে যেটা এই ভেক্টরটা প্রজেকশন ভেক্টর, প্লাস এ বি পারপেন্ডিকুলার ভেক্টর, যেটা হচ্ছে বি এর লম্ব দিকে এর উপাংশ। এটা লেখা যায় ত্রিভুজ সূত্র। তাহলে এখন এটা যেহেতু মান দিছে, আমরা দেখতেছি এই দুটো যোগ করে এটা পাচ্ছি, তার মানে অবশ্যই এইটাও একটা উপাংশ, আমার এইটাও একটা উপাংশ, এই যে এটাও একটা উপাংশ। যেহেতু দুইটা যোগ করে এটা পাচ্ছি, তার মানে দুইটা এটার এর দুটো উপাংশ। এখন আমার দরকার কি, এই ভেক্টরটা দরকার। এখন তাহলে এই ভেক্টরটার ফর্মুলা এরকম, কত আসতেছে, এ বি এর লম্ব দিকে এর উপাংশ ভেক্টর, তাই না? ইকুয়ালস টু, তাহলে কি আসতেছে, এ ভেক্টর মাইনাস এর প্রজেকশন ভেক্টর। হ্যাঁ, করলে হয়ে যাচ্ছে। ওকে, তো আমার এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। হ্যাঁ, মাইনাস, এখন প্রজেকশন ভেক্টর মান বের করার বুদ্ধিমান আছে, এ কস থিটা বি হ্যাট। হ্যাঁ, আমি এটাকে আগে না বসাই, খাটনি বাড়বে, খাটনি। তাহলে এ মাইনাস এ কস থিটা বি হ্যাট মানে কি, এ ডট বি বাই বি বি ক্যাপ। হ্যাঁ, তাহলে এখন বাকিটা জাস্ট কিছু না, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস এ ডট বি এর মান কত আসবে, 4+3+5 বাই বি এর মান আসবে কত, বি এর মান বি হচ্ছে ভেক্টরের মান আসবে 5√2, আর বি ক্যাপ কত আসবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো এই দুইটা বিয়োগ করলে তোমরা করে নিও, আমার করার মতো এখন মুড নাই, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, খুবই সুন্দর একটা সলিউশন ছিল। আর থিঙ্কিংটা কিভাবে আসছে দেখছো? আচ্ছা, এখন এই কোশ্চেনটা করার আরো ভিন্ন ভিন্ন সলিউশন আছে। সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এটা হচ্ছে মেথড 1, এবার মেথড 2 হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখন কথা হচ্ছে ভাই এটা কি জিনিস, এটা আমরা পরবর্তী লেকচারে দেখব। পরবর্তী লেকচার হচ্ছে ক্রস গুণফলের, তারপরের লেকচারে এটা দেখবো স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো ওই লেকচারে এই ম্যাথটা আমি আবার করব, তোমরা হচ্ছে চাইলে ওই লেকচার থেকে এইটার সেকেন্ড সলিউশনটা দেখে নিতে পারো। হ্যাঁ, এই সেম ম্যাথটাই আমি আবার ওই লেকচারে করাবো। তো ওইখান থেকে বুঝবো যে এটা ইউজ করে আমরা কিভাবে করি এবং এই জিনিসটা কি, সব ওই লেকচারে আলোচনা হবে। তাহলে এই ছিল আমাদের কেস 6 উপাংশ আর অভিক্ষেপ রিলেটেড আলোচনা। ঠিক আছে, শেষ। এখন আমাদের ডট প্রোডাক্ট শেষ। এখন আমরা একটা ছোট্ট খুচরা একটা টপিক করবো, সেটা হচ্ছে ভেক্টর বিভাজন বা রেজলিউশন অফ ভেক্টর। যেহেতু উপাংশ পড়ছি, তো আমাদের এখন ভেক্টর বিভাজন শেখা উচিত। রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন, এটা হচ্ছে আমার কনসেপ্টের হেডিং। তো সবাই হেডিং দিয়ে আনো, রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টর বিভাজন। খুবই খারাপ আমার হাতের লেখা, খুবই খারাপ। আচ্ছা, তো এই জিনিসটার কিছু নেই, এটা নাথিং বাট সামান্তরিক বিধি। দিস ইজ নাথিং বাট প্যারালালোগ্রাম ল অ্যান্ড সাইন ল। এখন এটা সামান্তরিক বিধি হলো সাইন ল, এগুলোই, আর কিছু না। এটা একদম ইজি, জাস্ট তুমি যদি সামান্তরিক বিধি এবং সাইন ল বুঝো, তাহলে তুমি ভেক্টর বিভাজন বুঝবা। তো আমি একটা জিনিস বোঝানোর ট্রাই করি। ধরো আমার একটা ভেক্টর আছে আর, এখন কথা হচ্ছে আর কে নিয়ে তো আমি অসংখ্য সামান্তরিক অঙ্কন করতে পারি, তাই না? আমি বললাম যে আমার এইটা আর এইটা, এই দুটো যোগ করে আমি আর পাইতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমি এভাবে চিন্তা করতে পারি যে আমার এইটা
আর এটা সামান্তরিক উৎপন্ন হচ্ছে হচ্ছে এরকম অসংখ্য আমরা সামান্তরিক অঙ্কন করতে পারি না আর কি নিয়ে। তাহলে আমি বলতে পারি এই দুইটা আরের উপাংশ, এই দুইটা আরের উপাংশ। তাহলে আমি একটা ভেক্টরকে অসংখ্য ভাগে ভাগ করতে পারি। আমি বললাম যে এটা হচ্ছে আর ওয়ান অন, আর অন টু, এটা হচ্ছে আর টু ওয়ান, আর টু টু। তাহলে আমি এখানে লিখতে পারি যদি এই দুটো সামান্তরিক উৎপন্ন হতেছে তাহলে আমি লিখতে পারি আর ইকুয়ালস টু একবার লিখতে পারি আর টু ওয়ান ভেক্টর প্লাস আর টু টু ভেক্টর। হ্যাঁ, আবার এটাও লিখতে পারি এই যে এই সামান্তরিকের মাধ্যমে লিখতে পারি আর অন অন ভেক্টর প্লাস আর অন টু ভেক্টর, এটা যোগ করে এটা পাচ্ছে, এটাও লিখতে পারি। তাহলে আমরা দেখতেছি একটা ভেক্টরকে অসংখ্যভাবে ভাগ করা যাচ্ছে, কিন্তু কিসের উপর ডিপেন্ড করা? এই কোণের উপর ডিপেন্ড করা। এই কোণটা কত হবে তার উপর ডিপেন্ড করে আমরা একটা ভেক্টরকে অনেকভাবে ভাগ করতে পারছি। ওকে, এখন তোমাকে যদি এই কোণটাই ফিক্স করে দেয় তাহলে হচ্ছে কি হবে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করব। তো ধরো আমার একটা ভেক্টর আছে আর, এটা হচ্ছে আমার আর ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, যেখানে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু পি প্লাস কিউ। তার মানে কি পি ও কিউ আর এর দুটো উপাংশ, কারণ আমি সামান্তরিক বিধির মধ্যে দেখতেছি যে সামান্তরিক উৎপন্ন করতেছে। এবং এই কোণটাকে আমি বলতেছি আলফা, এই কোণটাকে আমি বলতেছি বিটা। হ্যাঁ, ওকে। তো এটা কি হলো, এটা আমার কিউ। হুম, এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটা হবে আমার বিটা। কেমনে? এই যে তোমার, ঠিক আছে, এইরকম যদি হয় তাহলে তোমার এটাকে কেমনে বলে, এটা হচ্ছে এই যে এই কোণটা বিটা হলে এই কোণটা বিটা, এদেরকে আমরা বলতে পারি এইটা আর এটা। হ্যাঁ, এই যে অনুরূপ কোণ বলতে পারি এদেরকে আমি, এটা আর এটা অনুরূপ কোণ। তেমনি এটা আলফা হলে এটাও আলফা হবে আমার। হ্যাঁ, আমাদেরকে অনুরূপ কোণের মধ্যে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে দুইটা সমান্তরাল ভাবে এদেরকে এই ঘটচ্ছেদ করছে, তাহলে হচ্ছে ইয়া। ঠিক আছে, তো এখন এটা যদি আলফা এবং এটা বিটা হয় তাহলে এই বহিস্থ কোণটা আমরা জানি এটা ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, আলফা প্লাস বিটা। হ্যাঁ, তো এখন এই ত্রিভুজটার কথা যদি আমি চিন্তা করি এ বি সি ডি, আমি যদি লিখি যে ত্রিভুজ এ সি ডি এ, সাইন ল অ্যাপ্লাই করে এসিডি এর যদি আমি সাইন ল এসিডি তে যদি সাইন ল অ্যাপ্লাই করি তাইলে সাইন ল কি, এটা সাইন লটা আমি এখানে আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো আমার এ বি সি, তাহলে এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। তাহলে এখানে হয় এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, এটা হচ্ছে সাইন ল। হ্যাঁ, তো এই লটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে এই ত্রিভুজে এসি, এই এসি আসলে কোণ আসবে, কোনটা এটা আসবে। হ্যাঁ, এখন এই কোণটা কত, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। হ্যাঁ, তারপরে এডি নিলে এটা সাইন বিটা, তারপরে ডিসি নিলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা সাইন আলফা, দেখা যায়। হ্যাঁ, ওকে। তো আমি এই সাইডটা এলাম, এখানে আমি বাকিটুকু অ্যাপ্লাই করবো। তাহলে আমার এসি এই বাহুর মান কত, এসি বাহুর মান আর না, আর তো আর ভেক্টরের মানটাই তো এসি বাহুর মান, তাহলে শুধু আর মানে জাস্ট মানটা আর বাই সাইন 180 মাইনাস আলফা থিটা ইকুয়ালস টু সাইন থিটা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এডি কত, এডি মানে হচ্ছে পি ভেক্টরের মান, পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা। এইটা হচ্ছে
ভেক্টরের বিভাজন সূত্র বা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে আমরা এটা আনলাম, আর সামান্তরিক বিধি এবং ত্রিভুজের সাইন সূত্র হেল্পে। তো এইখান থেকে আমি মিশাইলাম, এখান থেকে আমি বলতে পারি যে যদি আলফা প্লাস বিটা কোণে দুইটা উপাংশ ভাগ করা হয়, তাইলে আলফা কোণে যে উপাংশটা আছে তার মান হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। যেখানে বিটা হচ্ছে, এটা মাথায় রাখবে, বিটা হচ্ছে আর ও কিউ অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড কিউ। হ্যাঁ, যখন পি আসবে তখন অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড কিউ বসবে এখানে। হ্যাঁ, তেমনি কিউ যখন হবে তখন আর সাইন আলফা বাই সাইন, নিচে তো দুইটা যোগফলই, টেনশন নাই। তাহলে আলফা কি? আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড পি। হ্যাঁ, তো এই হচ্ছে ফর্মুলা। এখন একটা মজার বিষয়, তুলো এগুলো সব তুলে নাও। যখন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি মানে কি? আর পি কিউ আলফা বিটা, আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি এমনি তো বলতে পারি চিত্র থেকে, আমি যদি নর্মালি না জানতাম তাহলে এটা বলতে পারতাম না পি সমান সমান কত আর কজ আলফা, আর কিউ সমান সমান কত আর সাইন আলফা, বা এটাকে আর কজ আলফাকে এইভাবে লেখা যায় আর আলফাকে এইভাবে লেখা যায় কজ 90 মাইনাস বিটা বা সাইন বিটা। ঠিক আছে, এটা তো আমরা জানি। এখন দেখি এখান থেকে আনা যায় কিনা। তো এখান থেকে আমি যদি অ্যাপ্লাই করি, এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে পি উপাংশটার মান কি হবে? আর সাইন বিটা বাই সাইন 90 বা আর সাইন বিটা। দেখছো, বা এটাকে এইভাবে লেখা যাবে আর কজ আলফা, আর সাইন বিটা সমান আর কজ আলফা। তেমন কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা বাই সাইন 90 বা আর সাইন আলফা। ঠিক আছে, তো এটাকে এইভাবে আনা যায়। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন দেখবো। কোশ্চেন দেখলে আমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে আরো। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এই যে এই দুটা, এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। হ্যাঁ, তো কোশ্চেনটা হচ্ছে 10 নিউটন মানের একটি বলকে এমন দুটি উপাংশ ব্যক্ত করা হয়েছে যারা তো বলছে 10 মানের একটি বলকে এমন দুটি উপাংশে বিভক্ত করা হয়েছে যারা যথাক্রমে 60 ডিগ্রি ও 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এদের মান কত? উপাংশ দ্বারা মান চাইছে, আমাদের ফর্মুলা এটা। আচ্ছা, ফর্মুলার নাম এসে আমি সলভ করি। ফর্মুলাটা নাম এসে, তাহলে আমার একটা বল আছে কত মানের? 10 মানের। দুটো উপাংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে কত? 15 ডিগ্রি। হ্যাঁ, এটা ধরলাম পি, এটা ধরলাম কিউ। হ্যাঁ, ওকে। তো আমি যখন পি উপাংশটার মান বের করবো তাহলে ফর্মুলা এটা, তাহলে আর এর মান কত? 10। এখন বিটার পরিচয় ছিল কি? যখন পি হচ্ছে বিটা, এই কোণটা ছিল কি? এই কোণটা, মানে এই যে আর আর কিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে এখানে কত? সাইন 15 বাই
সাইন 15 প্লাস 60 বা 10 সাইন 15 বাই সাইন 75 দেখি কত আসে। 10 সাইন 15 ভাগ সাইন 75 2.67 আসে। তাহলে আসে কত 2.67। সেম এখানেও আসবে কত 10 সাইন 60 বাই সাইন 75 10 10 সাইন 60 সাইন 75। এটার মান কত আসবে 8.965। ঠিক আছে, এই গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে।